এই রকম নরম তুলতুলে এবং পারফেক্ট পাউরুটি যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কেনা পাউরুটি ব্যবহার করার প্রয়োজন হবে না। আজ এরকম পারফেক্ট পাউরুটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। পাউরুটি বানানোর জন্য প্রথমে আমাদের একটা ময়দার ডো তৈরি করতে হবে। তার জন্য একটা বড় বাটি নিয়েছি এবং তার মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে ঈষদ উষ্ণ দুধ। 1 টেবিল চামচ মতো দুধ রেখে দিলাম, এটা পরে কাজে লাগবে। তো এই লিকুইড দুধটার মধ্যে প্রথমেই দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনি হলো ইস্টের প্রধান খাবার, তাই চিনিটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। চিনিটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর একটা আঙুল ডুবিয়ে দুধের টেম্পারেচারটা চেক করে তারপর এর মধ্যে ইস্ট দেব। দুধটা একদম হালকা গরম, মানে গরম থাকবে অথচ একটা আঙুল ডুবিয়ে আপনি সেই গরমটা সহ্য করতে পারবেন সেই রকম গরম থাকতে হবে। তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এই ইস্টটা অলরেডি অ্যাক্টিভেটেড থাকে, তাই এটাকে অ্যাক্টিভ করার জন্য সময় খুব বেশি দিতে হয় না। মোটামুটি ইস্টটা দুধের মধ্যে অ্যাড করার 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দেখবেন দুধের মধ্যে এরকম ফেনা ফেনা হতে শুরু করছে। একটু কাছ থেকে দেখিয়ে দিলাম, দেখুন। তো এবার এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপে মেপে 2.5 কাপ ময়দা। ওজনে এটা 300 গ্রাম মতো ময়দা রয়েছে। আর ময়দাটাকে আমি একটা ছাঁকনির ওপরে রাখছি, তার কারণ ময়দাটা আমি চেলে দেব। ময়দার সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো নুন। তারপর ভালো করে মিশিয়ে ময়দাটাকে চেলে বাটির মধ্যে দিয়ে দিতে হবে। ময়দাটা চেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এখানে 30 ml মতো সাদা তেল নিয়েছি। সাদা তেলের পরিবর্তে আপনারা চাইলে গলানো মাখনও ব্যবহার করতে পারেন। পাউরুটিতে ইস্টের গন্ধ আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি 2 ড্রপ মতো আমন্ড এসেন্স দিচ্ছি। আপনারা পছন্দ মতো যে কোনো এসেন্স দিতে পারেন অথবা এটা স্কিপও করতে পারেন। তো এবার ফাইনালি সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। পাউরুটির জন্য এই যে আমরা ময়দার ডোটা তৈরি করছি, এটা কিন্তু খুবই নরম বা বলতে পারি একটু আঠালো টাইপের হতে হবে। তো ময়দার এই মণ্ডটাকে একটু নরম করে মাখার জন্য যতটা প্রয়োজন হালকা গরম জল আমি এখানে ব্যবহার করছি। জলের পরিবর্তে এখানেও আপনারা ঈষদ উষ্ণ দুধ ব্যবহার করতে পারেন। অথবা এই পুরো রেসিপিটাতেই মানে পাউরুটি বানানোর জন্য আপনারা কিন্তু দুধের পরিবর্তে জল ব্যবহার করতে পারেন। খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে আমাদের মাখতে হবে কিন্তু। আর দেখে আশা করি বুঝতেই পারছেন ময়দার এই মণ্ডটা কিন্তু বেশ আঠালো টাইপেরই হয়েছে। তো প্রায় 4 থেকে 5 মিনিট মতো ময়দাটা মেখে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে আরও একবার মেখে নেব। এই সময় তেলটা দেওয়ার পরই দেখবেন ময়দাটা কিন্তু খুব সহজেই হাত থেকে ছেড়ে যাচ্ছে এবং একটা ডোয়ের মতো ফর্মে চলে আসছে। তো আমাদের ময়দার ডোটা এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি দুটো পার্টে ডিভাইড করছি, কারণ পুরো ডোটা এই বাটিতে যদি রেখে দেওয়া হয় তাহলে বাটিটা কিন্তু উপচে যাবে, মানে এটা তো ফার্মেন্টেড হবে, তো তখন এটা উপচে বাটি থেকে বেরিয়ে যাবে। আর আরও একটা কারণে আমি এখানে ডোটাকে দুটো পার্টে ডিভাইড করলাম। আমি গ্যাসে এবং ওভেনে দুটোতেই দুরকম পাউরুটি তৈরি করে দেখাবো। তো আমার কাছে যে পাউরুটির টিনটা রয়েছে সেটাতে 1/2 পাউন্ডের একটা পাউরুটি তৈরি করা যাবে, মানে ওই মোটামুটি 250 গ্রামের মতো একটা পাউরুটি তৈরি করা যাবে। তো ডোটাও আমি সেই হিসাবেই রেখে দিলাম। আর বাকি যেটুকু রয়েছে সেটুকুকে একটা আলাদা পাত্রে রাখবো ফার্মেন্টেড হওয়ার জন্য। তো ডোগুলোকে দেখুন আমি বাইরের দিক থেকে এভাবে ভেতরের দিকে চেপে চেপে তারপর মুখটা সিল করে গোল করে রেখে দিচ্ছি। এতে এই ডোগুলো যখন ফার্মেন্টেড হবে তখন এগুলোর ভেতরে খুব ভালোভাবে এয়ার ইনকর্পোরেটেড হতে পারবে এবং এগুলো খুব ভালোভাবে ফার্মেন্টেড হবে। আর ফার্মেন্টেড হওয়ার সময় ডোগুলো যাতে শুকিয়ে না যায় তার জন্য এগুলোকে খুব ভালো করে তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আর ডোগুলো পুরোপুরি ফার্মেন্টেড হতে মিনিমাম 45 মিনিটস মতো সময় লাগে। তবে টেম্পারেচার কতটা পাচ্ছে তার উপরে এটা ডিপেন্ড করছে, টাইমটা বাড়তেও পারে অথবা কমতেও পারে। কিছু কিছু সময় 2 ঘন্টাও লেগে যায় কিন্তু ডো ফার্মেন্টেড হতে। তো কম সময় যদি এটা ফার্মেন্টেড না হয় তাহলেও কিন্তু অধৈর্য হয়ে যাবেন না, একটু সময় দিন, আশা করি ঠিক ফার্মেন্টেড হয়ে যাবে। তো কাঁচের এই বাটিটার ঢাকনা নেই, সেই জন্য একটা ক্লিং র্যাপের সাহায্যে এটাকে আমি র্যাপ করে দিলাম। আর স্টিলের বোলটার কিন্তু ঢাকনা রয়েছে, তাই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
এবার এটাকে কোনো গরম জায়গায় রাখতে হবে। যেমন ধরুন রান্না করার সময় গ্যাসের পাশে রাখতে পারেন। ওভেনে রান্না শেষ হয়ে যাওয়ার পর ওভেনটাকে সুইচ অফ করে দিয়ে ওই গরম ওভেনের মধ্যে রেখে দিতে পারেন, অথবা বাড়ির যে জায়গাটা একটু রোদ আসে সেই রকম জায়গায় এটাকে রাখা যেতে পারে। তবে একদম ডিরেক্টলি রোদের মধ্যে রাখবেন না, রোদের তাপটা আসে এরকম কোনো জায়গায় রাখতে পারেন। আমার কিচেনে জানালা থেকে ভালো রোদ আসে, তো জানালাটা বন্ধ করে জানালার সামনে এগুলোকে আমি রেখে দিয়েছিলাম। ডোগুলো এখন ভালো মতো ফার্মেন্টেড হয়ে গেছে, আমার এখানে 1 ঘন্টা মতোই সময় লেগেছে। তো এবার আমি কন্টেনারগুলোকে খুলে চেক করব যেগুলো কি অবস্থায় রয়েছে। দেখুন ডোগুলো ফুলে কিন্তু প্রায় 3 গুণ বেড়ে গেছে। তো প্রথমে আমি এই কাঁচের বাটির ডোটাকে নিয়ে এটাকে ভালো করে একবার মেখে নেব। দুটো ডো একত্রিত করে মেখে নেওয়াই যেত, তবে যেহেতু আলাদা করেই নিয়েছি তাই এগুলোকে আমি আলাদা আলাদা মাখছি। আর খুব বেশিক্ষণ মাখার দরকার নেই, 2 থেকে 3 মিনিট কিন্তু যথেষ্ট। তবে এই 2-3 মিনিটে মাখার সময়টা যদি কারোর ওপর রাগ থেকে থাকে তার কথা মনে করে মাখবেন, তাহলে কিন্তু মাখাটা একদম পারফেক্ট হবে। মানে মনের যত রাগ আছে সবই ডোয়ের ওপরে বের করে দেবেন, তাহলে দেখবেন ডোটা খুব স্মুথলি মাখা হয়ে যাচ্ছে। আর কিচেন প্ল্যাটফর্মটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এর ওপরেই মাখছি, কারণ একটু বেশি জায়গা দরকার মাখার জন্য। ডোটা আরও একবার ভালো করে মেখে নেওয়ার পর এরকম একটু ফ্ল্যাট করে দিয়েছি এটাকে। এরপর এটাকে রোল করে নিতে হবে যে কোনো একটা সাইড থেকে। আর প্রত্যেকবার ফোল্ড করার পর সাইডগুলোকে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে সিল করে দেবেন। তারপর আবার এটাকে ফোল্ড করবেন। এটা ওঠানোর জন্য আমার মনে হচ্ছিল একটা স্প্যাচুলা হলে সুবিধা হয়, তাই একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছিলাম। তারপরে এভাবে পুরোটাকেই আমি রোল করে নিচ্ছি। আবারও বলছি, প্রত্যেকবার রোল করার পর কিন্তু একবার করে এটাকে সিল করে দেবেন, তা না হলে পাউরুটির ভেতরটা ফাঁপা হয়ে যাবে। তো পুরো ডোটাকে রোল করে দেওয়ার পর এবার এটাকে পাউরুটির টিনের মধ্যে ভরে দেব। তো যে টিনটার মধ্যে পাউরুটিটাকে আমি বেক করব, টিনটাতে খুব ভালো করে প্রথমে একটা ব্রাশের সাহায্যে তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পাউরুটিটা এই টিনের গায়ে স্টিক না করে যায়। ভালো করে চারিদিকটায় তেলটা অ্যাপ্লাই করে দিতে হবে। এই টিনটার ঢাকনা রয়েছে, তো ঢাকনাটাকেও বাদ দেবো না, এটাকেও আমি তেল মাখিয়ে নেব। তারপরে এই রোল করে রাখা ডোটাকে এই পাউরুটির টিনটার মধ্যে রেখে দেব। যে দিকটা সিল করে নিয়েছি সেদিকটা উল্টে দিচ্ছি আমি। এটা রেডি হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো একটা সাইডে। এটাকে আমাদের আবারও ফার্মেন্টেড হতে দিতে হবে। আর একই রকমভাবে আরেকটা ডোকেও আমি এবার রেডি করে নেব। মানে ওইভাবে ওই 2-3 মিনিটের জন্য মেখে নেব। তারপর এটাকে যেরকম শেপে পাউরুটি তৈরি করতে চাই সেরকম শেপটা দিয়ে নেব। তো এই পার্টটা দিয়ে আমি পাওভাজির জন্য ব্রেড রেডি করব। মানে পাওভাজির ব্রেড যেরকম হয় সেরকমভাবে এটাকে তৈরি করব। তো ছোট ছোট কয়েকটা টুকরো করে কেটে নিলাম এটাকে। তারপর প্রত্যেকটা টুকরোকে এভাবে ভেতরের দিকে মুড়তে মুড়তে এটাকে সিল করে নিয়ে তারপর গোল করে নিতে হবে। এইভাবে গোল করে নিয়ে তারপর একটা কেক টিনের মধ্যে এটাকে আমি বেক করব। তো কেক টিনটার মধ্যেও তেল মাখিয়ে নিয়েছি। তো এই তেল মাখানো কেক টিনটার মধ্যে এগুলোকে একটা একটা করে একটু জায়গা ছেড়ে ছেড়ে রাখতে হবে। ছোট ছোট সাইজের টোটাল 9টা পাওভাজি ব্রেড এখানে তৈরি হবে। তো এইরকমভাবেই বলগুলোকে আমি রেডি করে নিয়েছি। আর ওপর থেকেও সামান্য একটু তেল আমি ব্রাশ করে দেব। ব্রাশে যেটুকু তেল ছিল সেটুকু তেলই আমি এখানে ব্রাশ করেছি, এক্সট্রা তেল কিন্তু নিইনি। এই ডোগুলো যেহেতু আবারও ফার্মেন্টেড হতে রাখতে হবে, তো সেই কারণে তেলটা মাখিয়ে নিলাম যাতে এগুলো শুকিয়ে না যায়। তো আবারও এগুলোকে গরম জায়গায় রেখে দিতে হবে, ওই মিনিমাম 1 ঘন্টা, ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টাও রাখতে পারেন। প্রসেসটা শুনতে একটু বোরিং লাগলেও বা একটু লেন্দি মনে হলেও এটা ব্রেড বানানোটা কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং টপিক, আমার কাছে অন্তত তাই। আমার ভীষণ ভালো লাগে যে কোনো ধরনের ব্রেড বা কুকিজ এগুলো বানাতে। বেকিংটা একটা নেশার মতো আমার কাছে। যাই হোক, আবারও ঘন্টাখানেক রাখার পর এগুলোকে নিয়ে আমি ফেরত এসেছি। আর দেখুন এগুলো ফুলে কিন্তু বেশ অনেকখানি বেড়ে গেছে। তো এই পাও ব্রেডগুলো আমি গ্যাসে বেক করব এবং পাউরুটিটাকে আমি ওভেনে বেক করব, ওটিজিতে বেক করব। তো আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা ব্রেড বেকিং গ্যাসে বা ওভেনে কীরকম হয় বা কী ডিফারেন্স সেগুলোও বুঝতে পারবেন। তো ওভেনে বা গ্যাস ওভেনে দেওয়ার আগে যে এক্সট্রা দুধটা আমি রেখে দিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু গুঁড়ো চিনি মিশিয়ে নিয়েছি। এবার এই দুধ চিনির মিশ্রণটাকে ওপরে একটু ব্রাশের সাহায্যে মাখিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা কালার আসবে পাউরুটির ওপরে। চিনিটা দেওয়া হয় যাতে চিনিটা ক্যারামেলাইজড হয়ে খুব সুন্দর একটা কালার দিতে পারে এর মধ্যে, অথবা আপনারা চাইলে শুধু দুধও ব্রাশ করতে পারেন। তো
তো আমাদের ব্রেডের ডো রেডি। এবার আমি গ্যাস ওভেনটাকেও রেডি করে নিয়েছি। কিভাবে করেছি সেটা দেখিয়ে দিই। খালি কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসে বসিয়ে রেখেছিলাম প্রায় 5 থেকে 7 মিনিট মতো। এটা এখন খুব ভালো করে গরম হয়ে গেছে। তো এই গরম কড়াইয়ের মধ্যে আমি এই কেক টিনটাকে, যেটার মধ্যে ব্রেডের ডো রয়েছে, সেটাকে বসিয়ে দিলাম। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 25 মিনিট মতো বেক করব। আপনারা কড়াইয়ের ওপরে একটা স্ট্যান্ড রেখেও কিন্তু কেক টিনটা রাখতে পারেন, তাতে একটু হাইট তৈরি হবে। আর এটা যেহেতু গোল কড়াইতে চৌকো কেক টিন রাখা, তাই হাইট এমনিই একটু হয়ে গেছে, তাই আমি আর স্ট্যান্ড দিইনি। এদিকে আমি ওভেনটাকেও প্রিহিট করতে দিয়ে দিয়েছি। টেম্পারেচার রেখেছি 200 ডিগ্রিতে। আপার এবং লোয়ার বোথ রডই আমি এখানে অন রেখেছি। আর টাইম দিয়েছিলাম এখানে 10 মিনিট মতো। এটা ওভেনটা প্রিহিট হওয়ার জন্য রেখেছি। 10 মিনিট পরে ওভেন ঘন্টি বাজিয়ে আমাদের ডাক দিল যে ওভেন প্রিহিটেড হয়ে গেছে, এবার যা করবে এর মধ্যে সেটা করো। তো আমি চলে এসে ওভেনের মধ্যে ঠিক মিডল পোর্শনটাতে র্যাকটা রেখে দিলাম, মানে স্টিলের যে র্যাকটা থাকে ওভেনের সাথে, আর তার ওপরে এই লোফ টিনটাকে, মানে যেটার মধ্যে ওই পাউরুটিটা আমি বেক করছি সেটাকে রেখে ওভেনটাকে বন্ধ করে দিলাম। বাকি সব সেম থাকবে, মানে টেম্পারেচার 200 ডিগ্রিতেই থাকবে। ওপরের এবং নিচে দুটো রডই অন রাখতে হবে, এবং আমি শুধু টাইমারটা সেট করে দিলাম 20 মিনিটে। ওভেন অলরেডি অন হয়ে গেছে। এদিকে আমাদের পাও ব্রেড প্রায় 25 মিনিট পর এখন একেবারে রেডি হয়ে গেছে। দেখুন সাইডগুলোতে একটু ব্রাউন ব্রাউন দেখতে পাচ্ছেন আপনারা, এটা দেখলেই বুঝবেন কিন্তু এটা ভালোভাবে বেক হয়ে গেছে। তবে ওপরটায় যেহেতু এখনও ভালো মতো কালার আসেনি, সাদাই রয়েছে, সেই কারণে ওই দুধ চিনির মিশ্রণটা একটু ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করে দিলাম। এটাকে আরও 5 মিনিট হাই ফ্লেমে বেক করব, তাতে যদি একটু কালার আসে ওপরটায়। খুব বেশি না হলেও হালকা একটু কালার এখন এসেছে, মানে আরও 5 মিনিট বেক করার পরে। তো এই যতটা এসছে ততটাই ঠিক আছে। এমনিতেই এটা 5 মিনিট ওভার বেক হয়েছে, মানে 25 মিনিট পরেই এটা বের করে নেওয়া উচিত ছিল কড়াই থেকে। তো আমি আরও 5 মিনিট রেখেছিলাম। তবে এর থেকে আর বেশি কালার আনার দরকার নেই, তাতে পাউরুটি কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তো এটাকে আমি বের করে নিচ্ছি কড়াইটা থেকে। এটা সম্পূর্ণ রুম টেম্পারেচারে এলে, মানে ঠান্ডা হয়ে গেলে, তারপরেই কিন্তু এই মোল্ডটা থেকে বের করব। ওপরের পোর্শনটাতে সামান্য একটু বাটার ব্রাশ করে দিচ্ছি আমি, যাতে ওপরের পোর্শনটা ড্রাই না হয়ে যায়, একটু ময়েস্ট থাকে আর খুব নরম থাকবে বাটারটা ব্রাশ করে দেওয়া হলে। তো এটাকে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এদিকে 20 মিনিট পর ওভেন আমাকে ডাক দিল ঘন্টি বাজিয়ে। তো আমি চলে এসেছি, এবার দেখি পাউরুটিটা বেক হয়েছে কিনা। খুব সাবধানে এটাকে বের করতে হবে, কারণ এই সময় কিন্তু এটা ভীষণ পরিমাণে গরম থাকে। আমাদের পাউরুটিটা কিন্তু এখনও ভালো মতো বেক হয়নি, কারণ ওপরেও কালার আসেনি এবং সাইডগুলোতেও আসেনি, তার মানে এটা এখনও আরেকটু হবে। তো এবার আমি এই কেক টিনটা বা লোফ টিনটার ঢাকনাটা খুলে এটাকে বেক করতে দেব। ঢাকনাটা খুলে দিলে ওপরের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো ঢাকনাটা খুলে এটাকে আমি আবারও রেখে দিলাম এই র্যাকটার ওপরে। তারপর এটার টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেবো এই সময়টাতে। 200 ডিগ্রি ছিল এতক্ষণ, 210 ডিগ্রি মতো করে দিয়েছি, আর টাইম দিয়েছি 10 মিনিট মতো। আশা করি এতে হয়ে যাবে। তো আবারও 10 মিনিট হয়ে গেছে। এবার আমি চেক করে নেব পাউরুটিটা হয়েছে কিনা। একেবারে রেডি হয়ে গেছে আমাদের পাউরুটি। তো আমি র্যাক সমেতই বের করে নিলাম, তারপর বাইরে বের করে দেখাচ্ছি এটা কি অবস্থায় রয়েছে। দেখুন ওপরটাতে কিন্তু দুর্দান্ত একটা কালার এসেছে। তো এই পাউরুটিটার ওপরেও একটু বাটার ব্রাশ করে দেব আমি, তারপর এটাকে ঠান্ডা করে তবেই কিন্তু এই লোফ টিনটা থেকে বের করব। দেখুন দুটো ব্রেড আমি একদম পাশাপাশি রেখেছি, দুটোর পার্থক্য আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। পার্থক্যটা কিন্তু মূলত শুধু ওপরের এই কালারটাতে। গ্যাসে বেক করলে ওপরে এরকম সুন্দর কালার আসে না, কিন্তু ওভেনে বেক করা হলে একদম দোকানের মতো পাউরুটির কালার হয়। তো এতক্ষণে আমাদের পাউ ব্রেডটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে বের করে নিচ্ছি, সাইডগুলো একটু ছাড়িয়ে নিয়ে তারপর এটাকে কেক টিনটা থেকে টান দিলেই বেরিয়ে আসবে। ব্যাক সাইড এবং সাইডগুলোর কালারটা তো দেখতেই পেলেন, সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। আর এই ব্রেডগুলো কিন্তু দারুণ সুন্দর সফট হয়েছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমাদের পাউরুটিটাকেও এবার আমি এই লোফ টিনটা থেকে বের করে নেব। এখন দেখুন পাউরুটিটা কিন্তু আগের থেকেও অনেক বেশি সফট হয়ে গেছে। তো এটাকেও প্রথমে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব, তারপর উল্টো করে এটাকে একটু করে ট্যাপ করে নিলেই কিন্তু পাউরুটিটা খুব সহজে মোল্ড থেকে বেরিয়ে আসবে।
চারিদিক থেকে খুব সুন্দর একটা ইভেন কালার এসেছে, যেরকম কেনা পাউরুটিতে কালার থাকে চারিদিক থেকে সেরকমই হয়েছে। তো এবার এটাকে আমি একটা ব্রেড নাইফের সাহায্যে স্লাইস করে কেটে নেব। ভেতর থেকে পাউরুটির টেক্সচারটা দেখুন, জাস্ট একেবারে পারফেক্ট। তো এবার বাকি পাউরুটিটাকেও একই রকমভাবে আমি স্লাইস করে কেটে নেব। যে কোনো বেকড আইটেম বেক করার পর তার ফলাফল যদি এরকম হয় তাহলে বেকিংটা একটা নেশায় পরিণত হয়। এবার পাউরুটিটা ঠিক কতখানি সফট হয়েছে সেটা একটু দেখাই, দেখুন। যেমনভাবেই এটাকে মুড়িয়ে নিই না কেন, এটা কিন্তু আবার নিজের শেপে ঠিক ফেরত আসছে। আর এগুলোর টেস্ট কিন্তু এক্কেবারে কেনা পাউরুটির মতোই হয়। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, তাহলে আশা করি আর পাউরুটি বাইরে থেকে কিনে খেতে হবে না। আর এদিকে আমাদের পাউ ব্রেডগুলোও কিন্তু খুব সফট হয়েছে, তবে একটাই প্রবলেম হয়েছে, যেটা 5 মিনিট ওই এক্সট্রা বেক করার কারণে সাইডগুলো সামান্য একটু হার্ড হয়ে গেছে। তবে বাড়িতে খাওয়ার জন্য অত কালারের দিকে নজর না দিলেই হয়, কতটা সফট হচ্ছে কতটা টেস্টি হচ্ছে এটাই আমার মনে হয় মোদ্দা কথা হওয়া উচিত। আজকের এই ফ্রেশলি বেকড ব্রেড দিয়ে আমি ইভিনিং স্ন্যাক্সে মেয়ে আর ওর টিচারের জন্য বানিয়েছিলাম দারুণ টেস্টি ব্রেড পিৎজা। যাই হোক, আজকের এই বাড়িতে বানানো পাউরুটির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।